পরাজয় অনাথ। তো যখন বিজয় অর্জিত হয়েছে এখন সকলে তার কৃতিত্ব দাবি করছে। এই প্রতিযোগিতায় নামতে আমি রাজি নই। আমি সহজ কথা বলছি, যেটা কর্তব্য মনে করেছি সেটা আমরা বলেছি। আমার বিশ্বাস প্রত্যেকটা নাগরিকই মনে মনে এটা বলেছেন। এই কারণে আমরা একটা জগদ্দল পাথর থেকে মনে হয় মুক্ত হয়েছি। গত 1 বছরের হাওয়াটা যতই খারাপ লাগুক একটু বেশ বুকটা খালি খালি লাগছে, কিন্তু সামনে আমরা কি করব সেটা বলার জন্য আমি পুরনো গল্পটা বললাম। এখন নতুন যে ব্যবস্থায় আমরা যাব বলে কথা হচ্ছে, গত 1 বছর ধরে শুধু কথাই হচ্ছে, কাজের কাজ অতি অল্প হয়েছে। কারণ পুরনো বন্দোবস্তের লোকজন যার যার জায়গায় বহাল রয়েছেন এবং তারা কোনো কাজ করতে দিচ্ছেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে পুরনো ব্যবস্থা। আমরা চারদিকে, একদিকে বঙ্গোপসাগর আর অন্যদিকে নানা দেশ দ্বারা যা বেষ্টিত আছে, সেখানে কেউই আমাদের বন্ধু নয় এই মুহূর্তে। সেই কারণে আমাদের অনেক সংস্কারের গতি শ্লথ গতি, এটা আমি মেনে নিয়ে বলছি। তারপরেও কিছু সমস্যা আছে, মানে আমাদের চিন্তার মধ্যে কিছু সমস্যা আছে। যে কোনো পরিকল্পনার মূল কথা হচ্ছে কোনটাকে আপনি অগ্রাধিকার দেবেন। আমরা যে অংশটাকে বাংলাদেশ করেছি পাকিস্তান থেকে বেরিয়ে এসে, এইটার সীমানা একই আছে। পাকিস্তান আমাদের যে বঞ্চনা করেছিল সেটা থেকে ধরেন আমরা মুক্তি লাভ করেছি। এখন আমাদের কে বঞ্চিত করছে? আমরা ব্রিটিশ আমলে ঢুকেছিলাম এমন একটি অর্থনৈতিক ব্যবস্থায় যার মানে ছিল আমরা শুধু পাট উৎপাদন করব, তুলা উৎপাদন করব, চা উৎপাদন করব এবং এগুলি রপ্তানি করব। এটা হলো আন্তর্জাতিক শ্রম বিভাগ, যেখানে আমরা কৃষি পণ্য রপ্তানি করব এবং বিদেশ থেকে আমরা বস্ত্র তৈরি করব। 18 শতাব্দীতে বাংলাদেশ পৃথিবীতে সবচেয়ে বড় বস্ত্র রপ্তানি কারক লোক ছিল। 17 শতাব্দীতে আমরা জাহাজ বানাতাম, রপ্তানি করতাম। এগুলি কোনো কল্পনার বিষয় নয়। আর 19 শতাব্দীতে দেখা গেল আমরা বিলেত থেকে তৈরি কাপড় আনছি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। তাহলে শিল্প কারখানা থেকে আমরা যে সমস্ত পণ্য আগে তৈরি করতে পারতাম বা বিকশিত করতে পারতাম সেটা আমরা বিদেশ থেকে আনছি। শেষ পর্যন্ত দেশ যখন আমাদের স্বাধীন হলো তখন আমাদের অবস্থা ছিল এই, পূর্ব বাংলায় সাক্ষর লোকের সংখ্যা ছিল শতকরা 6 জন। যে প্রদেশটা পূর্ববঙ্গ বলে গঠিত হলো তার মানুষ যে দাম দস্তখত করতে পারে উর্দু, আরবি, বাংলা, ইংরেজি মিলে শতকরা 6 জন। আশ্চর্যজনক। অর্থাৎ ইংরেজ আমলের উন্নতি। আমাদের কৃষিতে 50 বছরে কোনো নতুন বিনিয়োগ হয়নি। আমরা যেটাকে বলি 50-এর মন্বন্তর, সেটা অকারণে ঘটেনি। সেটা শুধুমাত্র ইংরেজদের যুদ্ধ চাপিয়ে দেওয়ার কারণে ঘটেনি। 1890 থেকে 1940 পর্যন্ত আপনি তথ্য দেখেন, কৃষিতে নেট বিনিয়োগ হার 0, যেমন আছে তেমনই চলেছে। এই সময় তো অনেক জনসংখ্যা বেড়েছিল, তাও সত্য নয়। জনসংখ্যা বৃদ্ধির হার 0.5 ভাগ শতকরা, যেটাকে বলা হয় আপনার বলতে গেলে সাবস্টিটিউশন রেটের মতো, রিপ্লেসমেন্ট রেটের মতো। তাহলে জনসংখ্যার বৃদ্ধি হয় না, খাদ্য উৎপাদনের বৃদ্ধি হয়নি আমাদের। শুধু পাট, চা এই জাতীয় জিনিসের রপ্তানি একটু বেড়েছিল। এইটাই হচ্ছে আমাদের ব্রিটিশ আমলের সহ্য। সমস্যাতে পাকিস্তান আমলেও আমরা একই অবস্থায় ছিলাম। পাকিস্তান আমলে হয়েছে কি, কিছু কিছু পাট শিল্প হয়েছে, 2-1টা শিল্প। কারা করেছে এগুলি? ভারতীয় যে সমস্ত শিল্পপতি পাকিস্তানে অপশন দিয়ে চলে গিয়েছিলেন, আদমজি, ইস্পাহানি, দাউদ, বাওয়ানি, এই জাতীয় এরা পূর্ব বাংলাকে তাদের ব্যবসার ক্ষেত্র হিসেবে পেলেন। এমনকি আমাদের তেজগাঁও এলাকায় আপনার নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি দেখতে পেলেন। ইস্পাহানি চা এখনো খাইতেছেন। ইস্পাহানির খুব বুদ্ধিমান, ইরানের ইস্পাহান থেকে আসা। তারা মুসলিম লীগকে টাকা দিতেন। মোহাম্মদ আলী জিন্নাহর প্রধান পৃষ্ঠপোষক। চাঁদাটা কোত্থেকে আসে এটা দেখলে আপনি রাজনীতিটা বুঝতে পারবেন। তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের মধ্যে গত 55 বছরে কোনো কি সমাজ কাঠামোর পরিবর্তন হয়েছে? হ্যাঁ, পরিমাণে আমরা স্ফীত হয়েছি। নতুন নতুন আবাসিক এলাকা গড়ে উঠছে। ঢাকা শহরের জনসংখ্যা 1970 সনে কত ছিল? 10 লাখ। এখন কত হয়েছে? 2 কোটি। আরো কিছু বেশি। বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত বেগে বর্ধমান শহর হচ্ছে ঢাকা। এমনকি মুম্বাই অথবা দিল্লির চেয়েও বেশি, এমনকি করাচির চেয়েও বেশি জনসংখ্যা বৃদ্ধি। গোটা দেশটাকে আইসে আমরা সমস্ত রক্তকে একটা জায়গায় কেন্দ্রীভূত করেছি। যারা সংস্কারের গল্প বলছেন, এই গল্প তাদের মধ্যে নেই। এবং তারা সবচেয়ে খারাপ যে কাজটা করছেন, আপনাদের সুযোগ নিয়ে বলছি, এটা আপনারা তো সরকারি কর্মচারী, কিন্তু আপনারা তো নাগরিকও বটে। আপনাদের মধ্যে এই দ্বৈততাটা আছে কিন্তু।